আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছিলাম খুব ভোর থেকে। তো ভোরে বারান্দায় এসেছিলাম। ভোর বলতে আমি সেহরি খাওয়ার জন্য উঠেছিলাম। সেহরি খেয়ে বারান্দা দাঁড়িয়েছিলাম। সেহরি বলতে তো আমি কেবল শরবতই খাই এখন। অন্য কিছু খেলে শরীরও খারাপ লাগে আর সারা দিনটা আমার খুব খারাপ যায়। তার জন্য অন্য কোনো খাবার অবশ্যই আমি খাই না। কেবল স্যালাইন ট্যালাইন শরবত এসবই খেয়ে কেবল রোজাগুলো পার করতেছি। আর তখনই খুব শান্তি শান্তি লাগে। তো দেখলাম চাঁদ মামাকে একবার মেঘগুলো কেমন ঢেকে দিচ্ছে, আবার সরে যাচ্ছে, এভাবেই চলতেছিল। তো আমি সেটা কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পরে ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্য ভিডিওটা করা, তাই ভিডিওটা করে নিলাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে, কারণ আমার কাছে তো ভালো লাগতেছিল, তার জন্য ভাবলাম আর কি। তো আর যদি ভালো লেগে যায় তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরোটা জুড়ে আমার সাথেই থাকবেন আশা করছি। আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে কখনোই পারবো না। তো আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন। তো একটু বাতাস নেই, খুব গরম লাগতেছিল, আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি আর ভিডিও করছিলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগতেছিল। একবার কেমন ঢেকে দিচ্ছে, আবার চাঁদ মামা তার আলোটা ছড়ানোর জন্য আবার বের হয়ে আসছে। তো দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম আমাদের লাইফটাও ঠিক তেমনই। একবার হয়তো বা দুঃখ বা কষ্টে আমাদের জীবনটা কেমন যেন দুর্বিষহ হয়ে যায়, আবার এ থেকে বের হয়ে আসতে হয় একটু ভালো কিছু পাওয়ার জন্য। তো এটা চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে না, তাহাজ্জুদের টাইম যেহেতু আছে, তো আমি তাহাজ্জুদ নামাজটা পড়ে নিই। তো অজু করে আমি দাঁড়িয়ে পড়লাম জায়নামাজে। তারপরে নামাজটা আদায় করে নিচ্ছিলাম। আর গরম তো পড়ছিলই, তারপরেও ভাবলাম যে না, গরম বসে থাকলেও আমার গরম লাগবে, নামাজ পড়লেও গরম লাগবে, তো সমস্যা না, একটু ভালো কাজ করেই গরমটা খাই, তো কী আর করবো। তারপরে যে নামাজ পড়া শেষ, দেখলাম যে 4:20 বাজতেছে, তো এখনও ফজরের আজান হয় নাই। এখানে অবশ্য 4:30টার পরে আজান হয়। তো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখলাম যে আজান হলো, তারপর আমি রুমে এসে আবার ফজরের নামাজটাও আদায় করে নিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ, আর একটা হচ্ছে গিয়ে একটা মশলা আমি তৈরি করব, যেটা দিয়ে বিরিয়ানি, গরু মাংস, চিকেন বুনা হতে সব কিছু, মানে মাংস জাতীয় যত প্রকারের খাবার আছে, কাবাব, সব কিছুই আপনারা একটা মশলা করে নিতে পারবেন। সালমা আপু অবশ্য বলেছিল আমাকে মশলার সেই রেসিপিটা শেয়ার করার জন্য, তো আজকে আমি সেটাও শেয়ার করছি। তো আগে কচু শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আর সব শেষে থাকছে সেই মশলাটা। আশা করছি সে পর্যন্ত থাকবেন, স্কিপ না করে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো কচুর শাকটা আমার আম্মার বাড়ি থেকে অবশ্য ভাপ দিয়ে, মানে ওই যে গরম পানিতে ভাপিয়ে দিয়ে তারপরে পাঠিয়েছিল বক্সে করে, তো সেটাই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তার চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর ওই কচু শাকটা হচ্ছে গিয়ে যে মানে এমনিতেই হয়ে যায় আর কি, রাস্তার সাইড সুইডে, মানে ওই ধরনের গাছ আর কি, ওটাকে আমাদের গ্রাম্য ভাষায় বনারা কচু বলে, তো জানি না কার এলাকায় কী বলে। তো এগুলো এমনিই বেড়ে ওঠে, তো সেগুলোই মানে রান্না করবো আজকে। আর সেটা পছন্দ করি বলেই কিন্তু আম্মা সেটা বাড়ি থেকে আমাকে ভাপিয়ে দিয়েছে বা রেডি করে দিয়েছে। তো সেটা তো নামিয়ে নিয়েছি। তারপরে যে চিংড়ি মাছটা ভেজে নিলাম, এবার পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটাই রসুন পেস্ট। আর কচুর শাক বা কচু জাতীয় খাবার একটু রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তারপরে লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি মশলাটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে যাওয়ার পর আমি সেই কচুগুলো দিয়ে দেব। তো এই কচুর শাকটা খেতে কিন্তু বেশ হয়, আর আমার কাছে এটা খেতে আসলে বরাবরই ভালো লাগে। এখন বলবো না যে এখন খাই না, এটা আমি আগেও খেতাম, আমার কাছে এটা আগেও খুব ভালো লাগতো। তো এই তো বরফটা ছুটে গিয়েছে অনেকক্ষণ আস্তে আস্তে জাল করার পরে। তারপর আমি একেবারে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। তো এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর যেহেতু এই কড়াইটা একটু তেলের কড়াই, তার জন্য এটা নিচে লেগে যাওয়ার চান্স খুব কম থাকে, তারপরও একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। তারপরে চিংড়ি মাছ হয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। তারপরে একটু গরম পানি দিয়ে দেব, তো অনেকটাই পানি দিয়ে দেব। আর এই কচুর শাকে যতটা মানে চুলার উপর দিয়ে রান্না করা হয়, তাতেই কিন্তু কচুরতে গলা চুলকায় না। তো আমি অবশ্য লেবু রস টস কোনো কিছুই দেই নাই, আমি এমনি রসুন পেস্ট দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এই তো দিয়ে দিলাম অনেকটাই পানি।
আর পানিটা অবশ্য গরম করে দিয়েছি। আর এই পানিটা কিন্তু পরে থাকবে না, আমি আস্তে আস্তে রান্না করে নিতে থাকবো আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো এটা একবারে হাই হিটে রান্না করছি না, আর একেবারে নিবু আঁচেও রান্না করতেছি না, মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরেই রান্না করে নিয়েছিলাম। তারপরে কিন্তু একেবারে পানিটা শুকিয়ে গিয়েছিল, এই যে দেখতেই পেলেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমার বাসার সবগুলো সদস্যই খুব মজা করে খেয়েছে। আমাদের আনিশা মানে আমার ভাইয়ের মেয়ে, ও বাসায় আসছে, তো ও নাকি কচুর শাক খায় না, ও আজকে খুব মজা করে খেয়েছে। এবার বুঝতেই পারতেছেন ওর মানে কেমন হয়েছে খাবারটা। তো আমি তো ইফতারিতে আজকে কিছুই তৈরি করি নাই, শরবত খেয়ে কেবল আমি ভাত খেয়ে নিয়েছিলাম এই কচুর শাকটা দিয়ে। তারপরে কিন্তু আমি আপনাদের সাথে এই যে বসে পড়লাম ভিডিওটা এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য। তো আসলে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম, এটার মধ্যে নিয়ে আমি তারপরও চুলার উপরে নেবু আছে রেখে দিয়েছিলাম। তারপরে খাওয়ার সময় গরম গরম সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে বললাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা চাইলে ওইভাবে খেয়ে নিতে পারেন। আর গ্রামে এই সবজিটা এমনিতেই বেড়ে ওঠে, এটা যে কেউ খেয়ে নিতে পারে। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি সেই মশলাটা। তো আমি নিয়ে নিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ এলাচ, 1 টেবিল চামচ লং, 5টা বড় এলাচ, তারপরে হচ্ছে 2 টেবিল চামচ দারুচিনি, 1 টেবিল চামচ হচ্ছে গিয়ে কাবাব চিনি, আর 1.5 টেবিল চামচ নিয়েছি আমি শাহি জিরা। তো এটা আমি আমার আন্দাজ মতো বা যেই পরিমাণ মশলা বানাবো সেই অনুসারে নিয়েছি। আপনারা চাইলে এটার পরিমাণটা ঠিক রেখে বা এই যে কয় টেবিল চামচের সাথে কয় টেবিল চামচ দিছি সেটা অনুমানটা ঠিক রেখে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি মশলা 1 টেবিল চামচ, এটা অবশ্য কোনো ব্র্যান্ডের মশলা না, এটার নামই হচ্ছে রাঁধুনি। তারপরে 5টা দিয়েছি আমি স্টার মশলা, আর 4টা দিয়ে দেব আমি জয়ত্রী। তো আপনারা ওই যে বললাম বাড়িয়ে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। তারপরে 2টা নিয়ে নিয়েছি আমি জয়ফল, এটা অবশ্য ফাটিয়ে ভিতরেরটা অংশটুকুই কেবল নিয়ে নেব। তারপরে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি আস্ত ধনিয়া, আর আমরা যে জিরাটা খাই সেই জিরা নিয়েছি 3 টেবিল চামচ, মানে সাধারণ যে জিরাটা আমরা তরকারির সাথে খাই সেটা 3 টেবিল চামচ নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় হবে 1 টেবিল চামচের থেকে একটু বেশি বা 1.5 টেবিল চামচ হবে আমি পোস্তদানা নিয়েছি। আর নিয়েছি 7-8টা লাল মরিচ, আর এখানে সাদা গোলমরিচ আর এবং কালো গোলমরিচ দুইটাই নিয়েছি পাউডার। অবশ্যই এটা আমার বাসায় পাউডার করা ছিল, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে সবগুলো নিয়েছি। তারপরে এই তো মিশিয়ে নিয়ে আমি একটু চুলার নিচে দিয়ে আমি গরম করে নিয়েছিলাম, আর এই যে জয়ফল থেকে তার ভিতরের অংশটুকু বের করে নিয়ে নিলাম। তো আমি এটা কিন্তু যে বললাম চুলার নিচে দিয়ে হালকা গরম করে নিয়েছি। আর টেলে নিলে মশলাটা সেন্ট অন্যরকম হয়ে যায়, তার জন্য আর টেলে নিলাম না। তারপরে সবগুলো মশলা একটা ব্লেন্ডারের ঝগে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, বা গ্রাইন্ডার থাকলে আপনারা গ্রাইন্ডারেও করে নিতে পারেন। তারপরে এই তো মশলাটা যেহেতু ব্লেন্ড করতে গিয়ে একটু গরম হয়ে গিয়েছিল, তার জন্য প্রথমে একটা খোলা বাটিতে আমি ছড়িয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপরে আমি অবশ্য বয়ামে ঢুকিয়ে নিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই। যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।